আলোচনা ডিসকাস করা যাইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, আমরা মোটামুটি 12:45 পর্যন্ত আমি কন্টিনিউ করবো, আমার একটা মিটিং আছে। আচ্ছা, আমাদের এখন যে টপিকসটা আর কি, যে ডিজাইন অফ আরসি ফাউন্ডেশন, এই টপিকসটা মোটামুটি একটু সময় লাগবে এটাতেও, কারণ অনেক ধরনের ফাউন্ডেশন বা ফুটিং আমাদের একটু দেখতে হবে। এখানে 2-3 ধরনের। তো জেনারেলি ফুটিং বা ফাউন্ডেশন সম্পর্কে তোমাদের এখন পর্যন্ত আইডিয়া কি? মানে জিওটেকে পড়ছো বা কিছু? জিওটেকে পড়ছো কিছু নাকি পড়া নাই এখনো? পড়া হয় নাই? না স্যার। তো জিনিসটা আসলে এই ফাউন্ডেশন ডিজাইনটা শুধু আহ 2 ধরনের ডিজাইন আছে। মানে ডিজাইন একটাই, বাট 2 টাইপের বলতে আমি যেটা বোঝাচ্ছি যে জিও টেকনিক্যাল আসপেক্টেও ডিজাইন আছে। আবার হচ্ছে হলো আমরা যখন স্ট্রাকচারাল চিন্তা করি, স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে ডিজাইন করতে হয়। তো আমরা এখানে জিওটেকের জন্য যে ডিজাইনটা, ওইটাকে কিছুটা কভার করব, কিন্তু জিওটেকেও তোমাকে এটা আবার কভার করবে আলটিমেটলি। তো যেমন পাইলের লেন্থ আমি তোমাকে এখানে বের করাচ্ছি না, তোমাকে ওইখানে যে পাইলের লেন্থ বের করতে হবে। যেমন আমার এখানে ফুটিং সাইজ বলতে, আমি যদি মানে শ্যালো ফাউন্ডেশন দেখি, ফাউন্ডেশন ডিজাইন আমি তোমাকে দেখাবো, আমি জাস্ট বলবো যে এত সাইজের লাগবে বেসড অন দিস, কিন্তু অ্যাকচুয়ালি আরো ডিটেলসও এখানে যে দেখবা। তো দেখি আমরা শুরু করি। সেটা সাইড থেকে আসতেছে যেন বাস। আচ্ছা, ফাউন্ডেশনের মধ্যে আসলে অনেক ধরনের ফাউন্ডেশনই আছে। যেমন ফার্স্ট হচ্ছিল যে আমরা ওয়াল ফুটিং। ওয়াল ফুটিং হচ্ছিল যে আমাদের পুরাতন যে লোড বেয়ারিং স্ট্রাকচার গুলো ছিল, সেগুলাতে দেখা যায় যে একটা 10 ইঞ্চি ওয়াল থাকতো, নিচে হচ্ছিল ফুটিংটা থাকতো। ঠিক আছে? তো এই ধরনের ফাউন্ডেশন এখন খুব কম পাওয়া যায়, বাট স্টিল নাও কিছু কিছু জায়গায় ব্যবহার করতে হতে পারে। তারপরে আসতেছে হচ্ছিল সিঙ্গেল কলাম আর আইসোলেটেড ফুটিং, যেটা আমরা সবসময় দেখে অভ্যস্ত বিভিন্ন বিল্ডিং এর যে নিচে যদি তুমি দেখো যে একটা কলামের নিচে একটা স্প্রেড প্লেটের মতো থাকে, যেটাকে আমি হচ্ছিল কি সিঙ্গেল কলামের ফুটিং বলতেছি। আচ্ছা, এখন এই সিঙ্গেল ফুটিংটাই অনেক সময় দেখা যায় এরকম কম্বাইন্ড ফুটিং হয়ে যেতে পারে। দ্যাটস মিন, যদি আমি 2টা কলামের নিচে একটা কমন প্লেট দিয়ে দিই, তাহলে আসলে এখানে এটাকে আমি বলতেছি হচ্ছে কি আমার কম্বাইন্ড ফুটিং। এখন প্রশ্ন তো আসার কথা যে আসলে কেন আসে। তো এটা আসলে আসার কিছু স্পেসিফিক কারণ আছে। আমরা ফুটিংটা দেই কেন, আগে সেটা বুঝতে হবে। ফুটিং দেওয়ার কারণ কি? ফুটিং দেওয়ার কারণ খুব সিম্পল, যে আমি এখানে যখন লোডটাকে অ্যাপ্লাই করতেছি একটা নির্দিষ্ট পরিমাণ, এটা যাতে আমার মাটির উপরে এই লোডটাকে স্প্রেড করে দেয়। দ্যাটস মিন আমাদের পা যেটা আছে, পায়ের পাতার যে কাজ, এটার কাজও আসলে একই কথা। তো এই লোডটাকে সে মাটির উপরে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবে, এই হচ্ছে তার কাজ। এখন প্রবলেম অ্যারাইজ করে হচ্ছিল অনেক সময় দেখবা যে আমাদের বিল্ডিং এর পেরিফেরিতে জায়গা থাকে না। দেখা যাবে যে কলামটা আছে, তো এইদিকে যে তার পাটাকে আমি বড় করে দিব, আমি আসলে জায়গা পাই না। দেখা যায় তো যে এরকম 2টা কলাম হয়তো বা আছে, 2টা ফুটিং লাগে তার নিচে, ইন্ডিভিজুয়াল একটা একটা করে। এখন দেখা যাচ্ছে তার এই জায়গাটা তো অ্যাকচুয়ালি তোমার প্রপার্টি লাইনের বাইরে, তাহলে এই লোডটাকে তুমি কিভাবে মাটিতে ট্রান্সফার করবা? তখন দেখা যায় যে এরকম একটা কম্বাইন্ড ফুটিং তোমাকে করতে হতে পারে। অথবা এমনও হতে পারে যে কলামের স্পেসিংটাই এরকম যে এইটার জন্য যে কম নর্মাল ফুটিং লাগবে, আর এইটার জন্য যে ফুটিং লাগবে, দুইটা আসলে ওভারল্যাপ করতেছে। সেই ক্ষেত্রেও তোমাকে এই দুইটাকে মিলে আসলে একটা কম্বাইন্ড ফুটিং করে দিতে হবে। সেগুলো বিভিন্ন কারণে আসলে তোমাকে কম্বাইন্ড ফুটিং করতে হয়। এবং কম্বাইন্ড ফুটিং সবসময় যে এরকম রেক্টেঙ্গুলার শেপ হবে সেটাও না। কম্বাইন্ড ফুটিং অনেক সময় ট্রাপিজয়েডাল শেপেও হতে পারে।
কেন হয় সেটা পরে আমরা ধীরে ধীরে যাব। ট্রাপিজয়েডালও হতে পারে। তার মানে এই জিনিসগুলো আমাদের এখন ধীরে ধীরে দেখতে হবে। আমরা ডিজাইন শিখবো, সিঙ্গেল ফুটিং শিখবো, কম্বাইন্ড ফুটিং শিখবো এখানে। এখন এরপরে যদি আমরা দেখি, আরো ফুটিং এর মধ্যে আছে ম্যাট ফাউন্ডেশন। তো ম্যাট ফাউন্ডেশনটা তোমরা অলরেডি হয়তো বা কিছুটা জেনে আসছো, র্যাফট বা ম্যাট ফাউন্ডেশন। তো ম্যাট ফাউন্ডেশনটা আমরা দেই হচ্ছিল যে আমার সয়েলের যদি বেয়ারিং ক্যাপাসিটি খুবই লো থাকে, ঠিক আছে, যেখানে সেটেলমেন্ট হওয়ার চান্স অনেক বেশি, এবং সয়েল এক এক জায়গায় এক এক রকম ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হবে, সেই জায়গাতে তোমাকে ম্যাট ফাউন্ডেশন দেওয়াটা বাধ্যতামূলক। তো ম্যাট ফাউন্ডেশন কাইন্ড অফ হচ্ছে ফ্লোট করবে, পুরো জিনিসটা ফ্লোট করবে। সো ওইখানে যেটা করে যে সবগুলা কলাম, এই যে কলামগুলা, এই প্রত্যেকটার নিচে আসলে ডিমান্ড করে হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল আমার ফাউন্ডেশন, সিঙ্গেল ফাউন্ডেশন। কিন্তু এই সিঙ্গেল ফাউন্ডেশন যদি দেই, দেখা যাবে যে সেটা সেটেল করে যাবে। এইখানে এক ধরনের সেটেল হয়েছে, এই জায়গায় হয়তো আর এক ধরনের সেটেলমেন্ট হয়েছে। তো যখন সেটেলমেন্ট ভিন্ন ভিন্ন হবে, কলামে এই বিল্ডিং এর একদিক বসে যাবে, তখন কিন্তু আসলে কি হবে, এটা ক্র্যাক জেনারেট করবে পুরো বিল্ডিং এ। তো এই সব জায়গাতে আমরা জেনারেলি যেটা করি, যে ঠিক আছে তাহলে সিঙ্গেল ফুটিং এ না যে আমরা আসলে সবগুলো কলামের বেস একটা রাখি, এটা পুরো একটা ঠিক প্লেট হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে আমার জন্য ম্যাট ফাউন্ডেশন। এখন ম্যাট ফাউন্ডেশন দেওয়ার সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে। তোমরা জানো যে ম্যাট ফাউন্ডেশন মাটির নিচে এইভাবে থাকবে, তার মানে হিউজ কি পানির প্রেসার এখানে আসবে। সো এইটা আবার তোমাকে অ্যাবসলিউটলি মেনটেন করতে হবে, যে প্রেসার কতটুকু আসতেছে আমার এটার থেকে, সয়েল থেকে ওয়াটারের প্রেসার কতটুকু আসতেছে, অনেক কিছু ক্যালকুলেশন করে তোমাকে ডিজাইন করতে হবে। তো ম্যাট ফাউন্ডেশনটা তোমরা মেইনলি জিওটেকে খুব ভালো মতো দেখবা। আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। এখন এই ম্যাটের অল্টারনেটিভ হচ্ছিল এটা, যেটা আমি বললাম যে আমি এখানে একটা সিঙ্গেল ফাউন্ডেশন যখন দিব, সিঙ্গেল ফাউন্ডেশনটা নিচের দিকে দেবে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি একটা কাজ করতে পারি, আমি ধরলাম যে এখানে সয়েল প্রোফাইল হচ্ছিল খুবই দুর্বল, এই জায়গার সয়েলটা হচ্ছিল, এটা হচ্ছিল সয়েল 1, খুবই দুর্বল সয়েল। তো পরের যে সয়েলটা আছে, এই সয়েলটা ভালো, রক সয়েল। সেটেলমেন্টটাকে দূর করার জন্য আমি যেটা করতে পারি, আমি মোটামুটি এই জিনিসটাকে যদি নিচ পর্যন্ত নামায় দিতে পারি, এরকম কিছু মেম্বার দিয়ে, এক্সিয়াল মেম্বার টাইপের, এরকম দিয়ে, এটাকে আমরা বলে হচ্ছিল তখন পাইল বলি। প্রত্যেকটাকে আমরা পাইল বলি, এটা কাস্টিং সিটু হতে পারে, তারপর হচ্ছে প্রিকাস্ট পাইল হতে পারে। তো আমি নরম যে সয়েলটা আছে, এই নরম সয়েলটাকে পাস করে তাকে শক্ত একটা মাটির ভিতরে নিয়ে যাওয়া। তো তখন এটাকে আমরা বলি পাইল ক্যাপ। তখন আর এটাকে সিঙ্গেল ফুটিং বলি না, পাইল ক্যাপ বলবো। তো মাথা যেটা আছে এটাকে পাইল ক্যাপ বলবো। পাইল ক্যাপের সাথে হচ্ছে না কলামটাকে আমরা অ্যাড করে দিই। সো এখানে যেটা দেখতে পাচ্ছ যে এই যে পাইল, আর উপরেরটাকে তখন আমি পাইল ক্যাপ বলি। আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে কলাম। কলাম হচ্ছিল পাইল ক্যাপের উপরে বসবে, পাইল ক্যাপের সাথে পাইল গুলো একটু থাকবে, আমার হচ্ছে হলো কানেক্টর থাকবে। তো এইটা হচ্ছে না, তুমি র্যাফ না দিয়ে এটাও দিতে পারবে, ঠিক আছে। দেবাশিস, হ্যাঁ, ওই যে ইয়াতে মিটিং একটার সময় কি স্যারের রুমে যাবো? না না কনফারেন্স হবে। আসবো একটা সময়। আচ্ছা, তো এটা হচ্ছে হলো পাইল ফাউন্ডেশন। তো পাইল ফাউন্ডেশনের তোমার হচ্ছে হলো এখানে এই যে পাইল ক্যাপ ডিজাইনটা দেখানোর চেষ্টা করবো, পাইল ক্যাপ কিভাবে আসলে ডিজাইন করতে হয়। আর পাইল ডিজাইন যেটা, যেমন পাইলের লেন্থ কতটুকু লাগবে, ডায়ামিটার কতটুকু লাগবে, এটা আসলে জিওটেকে তোমাদেরকে পড়াবে, ওইখান থেকে তোমরা এটা শিখতে পারো। So আমরা এখানে শুধু স্ট্রাকচারাল পার্ট যেটা আছে সেটাকে যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যদি সিঙ্গেল বা আইসোলেটেড ফুটিং ডিজাইনে আসি, আমি আজকে মোটামুটি খুব সিম্পল কথাবার্তা বলবো, যেটা বিহেভিয়ারটা কেমন, এই জিনিসগুলো এটা একটু ভালো করে বুঝো। নেক্সট দিন আমাদের ম্যাথ করার সময় ডেফিনেটলি এটা কাজে লাগবে। তো একটা ফুটিং যখন
মাটির উপরে প্রেসার দিবে, প্রেসার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এইটা আগে আমার বুঝতে হবে। দেখো, সয়েল এমন একটা জিনিস যে সয়েল আসলে ডিফর্ম করতে পারে, এবং এই ডিফরমেশনের উপরেও মানে এটা ইলাস্টিকও 100% বলতে পারবো না, কারণ এটার মধ্যে আবার পানি থাকে, পানি আবার ড্রেন আউট হয়ে যেতে পারে। সেটার ক্যারেক্টারিস্টিক্সটা খুবই জটিল, এটা খুব সহজ জিনিস না। যেমন স্টিলের মতো না যে ইলাস্টিক অথবা প্লাস্টিক যে কোনো একটা বিহেভিয়ার করবে এরকম না, এটার মাল্টিপল লেয়ার থাকে, অনেক কমপ্লিকেটেড একটা বিহেভিয়ার। তো জেনারেলি তোমরা জানো যে আমাদের কোহেসিভ বা ক্লে সয়েল থাকে, আর কোহেশনলেস বা হচ্ছে স্যান্ডি সয়েল থাকে। আমি যখন সয়েলের মধ্যে প্রেসার অ্যাপ্লাই করি কলামের থ্রুতে, এই বেস প্লেটের থ্রুতে, দেখা যাবে যে কোহেশনলেস বা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে প্রেসার ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, মাঝখানে সবচেয়ে বেশি প্রেসার থাকে, সাইডের দিকে হচ্ছে প্রেসার কিছুটা কম থাকে। এটা অনেকটা ড্রেনেজ ইম্প্যাক্ট এগুলোর কারণে হয়। আচ্ছা, আর যখন হচ্ছে আমি ক্লে সয়েল থাকে তখন আবার দেখা যায় যে সাইডের দিকে প্রেসারটা বেশি থাকে, মাঝখানের দিকে কম থাকে। তো এগুলো অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা যে C5 সয়েল তোমরা হয়তো বা পড়ে আসছো, যে ড্রেনেজের কিছু ইস্যুস থাকে এখানে, বা ইফেক্টিভ স্ট্রেসের কিছু ইস্যু থাকে। তো এখন আমরা যখন আরসিসি ডিজাইন করব, আমরা সেটেলমেন্ট অ্যানালাইসিস বা এগুলোতে তো যাচ্ছি না, আমাদের আসলে কিছু সিম্পলিফিকেশন দরকার। এই স্যার এই সিম্পলিফিকেশনের জন্য আমরা আরো যেটা কি চিন্তা স্যার? করি, আমরা একটা ইউনিফর্ম প্রেসার ধরি। আমরা যে প্রেসারটা ধরবো, আমরা ধরবো যে এখানে একটা ইউনিফর্ম প্রেসার ধরতেছে। এই ইউনিফর্ম প্রেসার ধরে আমরা ডিজাইন করি। এখন এই ইউনিফর্ম প্রেসার যখন আসবে, এখানে আসলে স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কাছে কি মনে হয় কি টাইপের লোড আসবে, সেটা একটু আগে বোঝা উচিত। তাহলে লোড ট্রান্সফারটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো, এখন একটা কলামের উপর যখন লোড আমি অ্যাপ্লাই করতেছি, এদিক থেকে প্রেসার আসতেছে, এটা ডিফরমেশন শেপটা ভালো করে দেয়। ডিফরমেশন শেপটা হচ্ছে হলো, আমি একটা সাপোর্ট এটা, আর এদিক থেকে এটাকে প্রেসার দিচ্ছি, এটা একটা ক্যাপের মতো হয়ে যাচ্ছে, তাই না? মানে একটা টু ওয়ে স্ল্যাবের মতো কাজ করতেছে না, এই সব দিক থেকে লোড এদিকে যাচ্ছে, উল্টা দিক থেকে চিন্তা করি। তার মানে আমি যদি সাইড থেকে দেখি, এটা অনেকটা এরকম ক্যান্টিলিভার হিসাবে কাজ করতেছে, একটা ক্যান্টিলিভার বিমের মতো কাজ করতেছে। তার মানে ওই যে আমরা যখন স্ল্যাব ডিজাইন করছি, একটা 12 ইঞ্চি স্ট্রিপ ধরে কাজ করছি, 12 ইঞ্চি স্ট্রিপ, এই 12 ইঞ্চি স্ট্রিপ ধরে আমাদের হচ্ছে কাজ করতে হবে, প্রতিটা স্ট্রিপ ধরে ধরে কাজ করতে হবে। ফলে এখানে আমাদের যে ক্যান্টিলিভার আসতেছে, কাইন্ড অফ বিম, এর মধ্যে আসলে অনেক কিছুই আসবে। যেমন একটা হচ্ছিল যে মানে ডিজাইনে কি কি জিনিস আসবে, একটা হচ্ছে সয়েলের বেয়ারিং প্রেসার আমার জন্য ইম্পর্টেন্ট। সো আমি এমন সাইজের একটা প্লেট দিতে হবে যাতে সয়েলটা বেয়ার করতে পারে সেফলি প্রেসারটাকে। আবার যখন আমি আমার কি বলবো রেক্টেঙ্গুলার প্লেটটাকে ডিজাইন করব, সেটায় বিম শেয়ার এবং পাঞ্চিং শেয়ার এইটাকে টেক কেয়ার করতে হবে। একটা আছে ওয়ান ওয়ে শেয়ার আর একটা হচ্ছে টু ওয়ে শেয়ার। তার মানে এইখানে যখন আমি লোড অ্যাপ্লাই করতেছি, এইখানে তো শেয়ার ফোর্স জেনারেট করবে প্রতি সেকশনে। মানে একটা হচ্ছিল পাঞ্চিং শেয়ার হতে পারে, আর একটা হচ্ছিল ওয়ান ওয়ে শেয়ার হতে পারে, এগুলো আমি ডিটেলস আসবো পরে। বেন্ডিং মোমেন্ট আসবে স্বাভাবিকভাবে, সেটার জন্য স্টিলের রিকোয়ারমেন্ট আসবে, ঠিক আছে। আর পাশাপাশি তোমার ডেভেলপমেন্ট লেন্থ আসবে, প্রত্যেকটা রিইনফোর্সমেন্ট তোমার কিভাবে কানেক্টেড থাকবে সেটা আসবে। আর একটা জিনিস আসবে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এগুলো সব ডিজাইন অ্যাসপেক্ট কিভাবে আসবে। আর লাস্ট যেটা বাকি রাখছি আমি, সেটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ কলাম এট দেয়ার বেস এন্ড ডাওয়েল রিকোয়ারমেন্ট। সো এই কলাম গুলার মেইন যে রিইনফোর্সমেন্ট গুলো আসবে, এইগুলো আবার ফুটিং এর সাথে কিভাবে ডাওয়েল করা থাকবে, এটার রিকোয়ারমেন্টটা তোমাকে ফুলফিল করতে হবে। তার মানে আমি যখন ডিজাইন বলবো, আমার আসলে এই সব কিছু আসবে সমন্বিত ভাবে। আমরা যখন আরসিসি ডিজাইন শুরু করব, আমরা হয়তো বা এই তিনটা জিনিস নিয়ে বেশি কথা বলবো, ঠিক আছে, এই তিনটা নিয়ে। আর জিওটেকের পয়েন্ট অফ ভিউ থেকে এইটা দিয়ে। সো এই চারটা জিনিস আমাদের এইখানে কভার করতে পারবো আমরা।
তো আলটিমেটলি তোমার যেমন বেস প্লেট ডিজাইন করা, ডাওয়েল ডিজাইন করা, এগুলো ধীরে ধীরে তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাবা অটোমেটিক এগুলো শিখে যাবে। এগুলো জাস্ট রিকোয়ারমেন্ট, এগুলোর অত কোনো ফোর্স ক্যালকুলেশন বা এগুলো নাই। যেমন ডেভেলপমেন্ট লাইন তোমরা অলরেডি জানো, সো সেটা প্র্যাকটিস করে। সেটেলমেন্ট ক্যালকুলেশন তোমরা হচ্ছিল জিওটেকে পড়বো, সো এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, প্ল্যাক্সিস, এগুলাতে ক্যালকুলেট করা যায়। অথবা তোমরা কনসলিডেশন, তারপরে এই ধরনের সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য কিছু থিওরিও পড়তেছো, সেগুলো থেকে তোমরা এগুলো বের করতে পারবে সেটেলমেন্ট। আমরা এই টপিকসে শুধু হচ্ছিল আরসিসি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যা যা করা দরকার সেগুলো হয়তো আমরা করবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার মনে হয় আজকে আমি তোমাকে আর না পড়াই, কারণ ম্যাথ করানোর আগে করাইলে এটা তোমার জন্য ইজি হবে। এই যে মানে টু ওয়ে পাঞ্চিং শেয়ার, এগুলো অলরেডি তোমরা জানো। আমরা অলরেডি হচ্ছিল ডিরেক্ট ডিজাইন মেথড করে আসছি, টু ওয়ে পাঞ্চিং জানো, বা নর্মাল যে কি বলে ওয়ান ওয়ে শেয়ার যেটা আছে সেটা, এগুলো দেখে আসছি আমরা সবাই। এখন জাস্ট হলো এই কি বলবো জিনিসগুলোকে একটু দেখে জাস্ট ম্যাথ করতে হবে। এখানে আমাদের ডিজাইন আসলে নতুন ভাবে কিছু শিখতে হবে না, এখানে কিছু জিনিস আলোচনা করার আছে যেগুলো আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না, ম্যাথ করানোর আগে করলে অনেক জন্য ভালো হবে। তো আজকের ক্লাসটা আমি আপাতত এখানেই রাখতে চাচ্ছি, আর যদিও 15 মিনিট সময় আছে, নেক্সট ক্লাসে হচ্ছিল ডিটেলস কথা বলে ম্যাথে যাবো, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। তোমরা সবাই তো প্রেজেন্ট দিছো, পরে আর কেউ জয়েন করছো এরকম আসছো? আদারওয়াইজ আমি তাহলে সেশনটা লিভ করবো।